1971 সালের যুদ্ধের পর পর প্রায় 5-6 বছর, বলতে গেলে একদম 80 সাল পর্যন্ত মানুষের শরীরে কিন্তু চর্মরোগ হয়েছিল। এবং আমার মনে আছে আমার বাবা মানে আব্বা হসপিটাল থেকে ওই অনেকগুলি এক বোতল বোতল না একদম ক্যানে করে আপনার ওই যে অ্যাজমাসল নামে একটা সাদা রঙের একটা মেডিসিন নিয়ে আসতো। এইটা আমরা গোসলের আগে সারা শরীরে মাইখা তারপরে কিছুক্ষণ বসে থাকতাম, তারপরে গোসল করতাম। চর্মরোগটা খুব ছড়ায় গেছিল চতুর্দিকে। এটা কেন হয়েছে জানি না। তো এই চর্মরোগের কারণে আমাদের এলাকায় আমরা যখন ওই দাঁড়িয়া বান্ধা খেলতে যেতাম তখন এই চর্মরোগ মারাত্মক হাসির কারণ হয়ে যেত। দেখা যেত যে যারা দাঁড়ায় আছে, হ্যাঁ, সে সে যাকে প্রতিরোধ করবে, হ্যাঁ, তাকে প্রতিরোধ করার বদলে সে হাঁটু চুলকাইতেছে বা কোনোই চুলকাইতেছে, হ্যাঁ, এরকম চুলকানির কারণে খেলায় হারতেও হয়েছে। এই ধরনের ঘটনা নিয়ে খুব হাসাহাসি হতো। তো এই হচ্ছে আপনার একটা ইয়ে ছিল, ওই আপনার একটা ঘটনা মনে পড়ে আর কি 71-এর পরে। আর আমাদের সময় আমরা সেলুনে গিয়ে চুল কাটতাম না। আমরা ছোটবেলায় দেখছি নাপিত বাড়ি বাড়িতে গিয়া ডাকাডাকি করতো চুল কাটা নিয়ে। তো আমার আব্বা, আমরা যারা ছিলাম, হ্যাঁ, ভাই, তাদেরকে ওই নাপিতের কাছে, নাপিত বৈশা বৈশা বা ইয়েতে আমাদের বাসার বাইরের যে মাঠের মতো একটা ছিল, রেল লাইনের পাশে একটা মাঠ, মানুষজন খুব কম যাতায়াত করতো তখন ওই দিক দিয়ে। তো ওখানে বসে বসে আপনার চুল কাটতো নাপিতে। এইটা শীতের দিনে বেশি হইতো। তো এই চুল কাটার একটা কালচার ছিল। আর চুল কাটতো কি একদম মানে ছোট করে। আর স্কুল ড্রেস একটা ছিল, একটা স্কুল ড্রেস, এটা বৃহস্পতিবার আসলে ধুইতে হইতো, শুক্রবারে শুকাইতে হইতো, শুক্রবারে বিকাল বেলা নিয়ে সব ড্রেস, হ্যাঁ, ইস্ত্রি করতে দিতাম। হ্যাঁ, আমি যাইতাম ইস্ত্রিতে। বাসার পাশে একটা ইস্ত্রির দোকান ছিল। আব্বা তো ইস্ত্রি ছাড়া কাপড়ই পরতো না, উনি সব কাপড় ধুইতো, ইস্ত্রি করতে দিত। আর তখন সাদা কাপড়গুলো বাজার থেকে আলাদা নীল দিয়ে কাপড় ধোয়ার পরে কাপড় খোলায়া, হ্যাঁ, তারপরে আবার নীলের পানিতে চুবানো হইতো সাদা কাপড়গুলো বিশেষ করে। এই একটা জিনিস ছিল, নীল কিনা হইতো তখন। হ্যাঁ, এখন জানি না কিভাবে করে। এই একটা আরেকটা কালচার ছিল। আর মহিলারা কাপড়ের মধ্যে আপ দিত, আপ দিয়ে কাপড় ভাঁজ করে রাখতো। এরা কাপড় ইস্ত্রি যারা করতে পারতো না, তারা করতো কি, এই আপ দিত, নীল দিত, আপ দিত, দিয়ে কাপড় ভাঁজ করে বিছানার নিচে রেখে দিত। হ্যাঁ, ওই চাপে ইস্ত্রি হয়ে যেত। আমার খালাদেরকে দেখছি এইভাবে করছে। তো আম্মাও করছে এইভাবে। হ্যাঁ, আর আব্বার কাপড়, আমাদের কাপড় আমরা ওই ইস্ত্রি করতে দিছি, ইস্ত্রি থেকে রাত্রেবেলা সন্ধ্যার সময় নিয়ে দিছি। হ্যাঁ, রাত্রে 9টা-10টার দিকে গিয়ে আবার নিয়ে আসছি। পরের দিন থেকে, পরের দিন স্কুল খোলা থেকে নিয়ে একদম ছুটির দিনের আগের দিন পর্যন্ত এই জামা কাপড় পরতে হয়েছে। সম্ভবত যেহেতু শুক্রবার ছুটি ছিল তখন, সম্ভবত বৃহস্পতিবারে আমরা রিলিফ পাইতাম স্কুল ড্রেস পরা থেকে। হ্যাঁ, যে যার মতো করে ড্রেস পরে আসতে পারতো। এবং বৃহস্পতিবারে হাফ স্কুল হতো, 4 ক্লাস হয়ে ছুটি দিয়ে দিত। আর তখন ফেরিওয়ালাদের একটা যুগ ছিল। আপনার ওই শাড়ি কাপড়ের ফেরিওয়ালারা আসা যাওয়া করতো। তারপরে আপনার ইয়ের যুগ ছিল, ওই যে ভাঙ্গা জিনিসপত্র দিয়ে, হ্যাঁ, জামা কাপড় রাখতো আর কি। হ্যাঁ, জামা কাপড়ের দিনে কোটকোটিও ছিল, পাশে জামা কাপড়ও বিক্রি হইতো।
থান কাপড়, বিশেষ করে থান কাপড় বিক্রি হইতো ওই ভাঙ্গা হাড়ি পাতিলের বিনিময়ে। হ্যাঁ, আর লেস ফিতার ইয়ে তো আছেই। আর আমাদের বাসার সামনে দিয়ে একটা যাইতো খুব নাইচা নাইচা ইয়ে দিয়ে, নামটা ভুলে গেছি, হ্যাঁ, তেঁতুলের আচার আর হজমি। এই হজমিটার কথা মনে হইলে জিভে এখনো পানি আসে, এত মজার একটা হজমি ছিল। কি জানি দিত, ধোয়া উঠতো। হ্যাঁ, তারপরে হজমিটা খুব ধাক লাগতো, কিন্তু খাইতে খুব টেস্টি ছিল। মনে পড়ছে হজমির ওলার নাম ছিল বাচ্চু। আর একটা যাইতো আমাদের বাসার সামনে দিয়ে বাসিওলা, রাত্র হ্যাঁ 11টা 12টা, হ্যাঁ, একটার সময় সে ওই ইয়ের বাঁশি বাঁশি বাজাতে বাজাতে যাইতো। এই যে ভায়োলিন বাঁশি, ওই বাঁশি বাজাতে বাজাতে যাইতো। ওই সময়টা মানুষজন থাকতো না, খুব একটা চলাচল করতো না রাস্তায়, আর বাঁশির সুরটা শোনা যেত। তো এই বাঁশিওয়ালা দীর্ঘদিন পর্যন্ত বাঁশি বাজাইছে। ও খুব দ্রুত হাঁটতো এবং বাঁশি বাজাইতো, হাতে একটা পেপার থাকতো সবসময়। তো একবার হইলো কি, ময়মনসিংহ শহরে ম্যারাথন দৌড় হলো। ম্যারাথন দৌড় তো 26 কিলোমিটার। 26 কিলোমিটার বলতে ময়মনসিংহ থেকে ভালুকা পর্যন্ত। তো সবাই তো ধরে নিছে এই ম্যারাথনে এই বাসীগুলোর নাম কি ছিল, বাদল সম্ভবত। এই বাদল সেই ফার্স্ট হবে। সমস্যা হয়েছে, সে ফার্স্টই হইতেছিল, কিন্তু মাঝ রাস্তায় গিয়ে তার বাঁশি গেছে নষ্ট হয়ে। তারপরে সে বসছে বাঁশি ঠিক করতে, এর মধ্যে খেলাধুলা শেষ। হ্যাঁ, এই হচ্ছে বাঁশিওয়ালার অবস্থা। কিছুদিন আগে শুনলাম সে নাকি মারা গেছে। হ্যাঁ, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমাদের বাসায় আমার দুই খালা থাকতেন। ওনারা বিএড এমএড পড়তেন আর কি ওই সময়। সেটা ছিল ওই কলেজ রুট পার হয়ে, রেল লাইন পার হয়ে একটা টিটি কলেজ ছিল। ওই টিটি কলেজে আমার ছোট খালাটা পড়তো বিএড, আর মেজো খালা পড়তো ওই রাজবাড়ী কলেজের যে মহিলা টিচার্স ট্রেনিং কলেজে, ওখানে বিএড পড়তেন উনি ওই সময়। তো ছোট খালা যে ওই এত দূর যাইতো ওই ইয়েতে, আমাদের নতুন বাজার রেলগেট থেকে একদম শানকি কলেজ রুট রেলগেট পার হয়ে ওই বিএড টিচার্স ট্রেনিং কলেজে যে যাইতো, ওখানে রিক্সা ভাড়া ছিল 4 আনা। উনি 4 আনা দিয়ে যাইতো আর 4 আনা দিয়ে আসতো। আর এই দুই খালা থাকতো। এই দুই খালার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমার খালাদের একটা প্রবণতা ছিল, তারা বৃহস্পতিবার হলে সিনেমা দেখতে যেত, মেটিনি শো। হ্যাঁ, মেটিনি শোর তখন দাম ছিল 1.5 টাকা, তারপরে হলো 2.25 টাকা, 2 টাকা, 2.5 টাকা পর্যন্ত আমি জানি আর কি, মনে আছে। আবার ছায়াবানি হলে মহিলাদের আলাদা ব্যবস্থা ছিল, সব হলেই মহিলাদের আলাদা একটা ইয়ে ছিল, ব্যবস্থা ছিল বসার। তো ওই তারা মহিলাদের ইয়েতে দেখতো, সিনেমা দেখতো। ওই সময় সিনেমা দেখার একটা প্রবণতা ছিল। আমার বাবাও দেখছে, আব্বাও দেখছে, আব্বা আম্মা দুজন একসাথে দেখছে। হ্যাঁ, আমরাও মাঝে মাঝে গেছি। বা আমাদের বাড়িতে যারা বেড়াইতে আসতো, আমার কাকা মামা গ্রামের বাড়ি থেকে যারা বেড়াইতে আসতো, আব্বা যেহেতু ওই ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করতো, আমার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই ইনকাম ট্যাক্সের কারণে আমাদের বাসায় আসতো, আইসা 2-3 দিন থাকতো। ওই কাজের আব্বারে দিয়ে কাজও, আব্বার কাছে কাজও করতো, আবার বেড়াইতো ময়মনসিংহ শহরে। তাদের একটাই কাজ ছিল আমাদের বাসায় থাইকা সিনেমা দেখা। কেউ কেউ 2 বেলা সিনেমা দেখতো। আর গ্রাম থেকে যারাই আসতো সিনেমা না দেখে যাইতো না, সেটা বুড়া হইলো এরা সিনেমা দেখতো। আর আমার দাদা ছিলেন ময়মনসিংহ জুরি বোর্ডের মেম্বার, জেলা জুরি বোর্ডের মেম্বার। উনি তো মাসের মধ্যে 2-3 বার গ্রাম থেকে আসতেন, আইসা এখানে সপ্তাহখানিক থাকতেন। থাইকা উনি ওনার কাজ করতেন জুরি বোর্ডের মেম্বার হিসাবে। ওনাদের ভূমিকা ছিল সম্ভবত, জজ সাহেব যখন রায় দিতেন তখন জুরি বোর্ডের মতামত নিতেন আর কি। যে কারণে মামলার নথিপত্র ওনাদের পড়তে হইতো, তাইও করতে হইতো। এইগুলি আবার আমারও ঘাটাঘাটি করতে হইতো, দাদা আমাকে ধমক ধমক দিয়ে এগুলি পড়াইতো। তো তারপরে উনি ইয়ে শেষে, জুরি ওনার কাজ শেষে একটা বিল পাইতেন, সেই বিল থেকে হ্যাঁ উনি ইয়ের জন্য, গ্রামের জন্য, দাদির জন্য কিছু কেনাকাটা করতো, আর গ্রামের কিছু কেনাকাটা করতো, ওইটা উনি চলে যেত। তারপরে আমার নানা আসতেন। হ্যাঁ, উনি তো হেলথে চাকরি করতেন। উনি রিটায়ার করছেন সম্ভবত 71 সালে, 70 বা 71 সালে দিকে উনি রিটায়ার করছেন। উনি আসতেন, উনি পেনশনের টাকার জন্য আসতেন।
তো পেনশন তুলতেন। হ্যাঁ, তো এইরকম সব সময় আমাদের বাসায় ইয়ে থাকতো, মানুষজন থাকতো। আমরা তো এমনি 6 ভাই বোন, আব্বা আম্মা, কাজের মানুষ কমপক্ষে 2 জন থাকতো, কখনো কখনো 3 জনও থাকতো, তার উপরে মেহমান 2-3 জন থাকতো। এই নিয়ে আমরা ছোটবেলায় আমাদের জীবন পার করছি। হ্যাঁ, আমাদের তো কোনো সমস্যা হয় নাই। হ্যাঁ, এখন দেখা যায় যে মেহমান দেখলে পুরাপন বিরক্ত হয়, কিন্তু আমরা মেহমান দেখলে খুশি হয়েছি। আম্মা সবসময় রান্না বান্না করছে 2-3 জন বা 3-4 জন বেশি মানুষ যাতে খাইতে পারে। তারপরে আব্বার চেম্বার ছিল আমাদের বাসার প্রথম ঘরটাই। হ্যাঁ, এটাকে আমরা বাংলা ঘর বলতাম। সেখানে একটা বিশাল সেক্রেটারিয়েট টেবিল ছিল, আর একটা চেয়ার ছিল আব্বার, একটা ওই এটাকে রিভলভিং চেয়ার বলতো, রিভলভিং না, হ্যাঁ, ওইটার চেয়ারে যে বসার জায়গা নিচে স্প্রিং করা, হ্যাঁ, আর ওই যে সিনথেটিক একটা স্কিন দিয়ে এটা ঢাকা, এটা আবার টাওয়েল দিয়ে ইয়ে করা থাকতো। এটা এই চেয়ারে আব্বা বসতো, সামনে অনেকগুলো চেয়ার ছিল, এখানে মক্কেলরা বসে বসতো। এই যে আবার স্পেশাল মক্কেলদের জন্য উনি আব্বা আবার চায়ের ইয়ে করতেন, অফার দিতেন। এই চা আম্মার সারাদিন বানাইতে হইতো। আম্মা স্কুলও করতে, রান্না বান্নাও করতো, আব্বার মক্কেলদের চাও বানাইতো, হ্যাঁ, মেহমানদারিও করতো। এইগুলি সারাদিনই লাগেছিল, কিন্তু কখনো আম্মা বিরক্ত হয়েছে, চিল্লাচিল্লি করছে, বিরক্ত হয়েছে, হ্যাঁ, কিন্তু তারপরেও করছে। হ্যাঁ, করার পরে আবার হাসাহাসিও করছে এইগুলি নিয়ে। হ্যাঁ, তো এইভাবেই আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি। মানুষজন নিয়েই বড় হয়েছি, আত্মীয় স্বজনের ভিতরেই বড় হয়েছি। দাদা নানাদের আসা যাওয়ার মধ্যে দিয়ে চাচা মামা, হ্যাঁ, মামাও একটা থাকতো আমাদের এখানে, পড়াশোনা করছে। আমার একটাই মামা, আম্মারা 4 বোন। হ্যাঁ, আম্মা সহ 4 বোন, হ্যাঁ 4 বোন আর এক মামা। এই মামা এখনো আছে আলহামদুলিল্লাহ। উনি জীবিত আছেন। আমার মামার নাম হচ্ছে পেয়ারু মামা। উনিও ময়মনসিংহ জেলা স্কুলের ছাত্র ছিলেন, পরে 71-এর পরে উনি আর ইয়েতে ব্যাক করেন নাই, ওই ময়মনসিংহ শহরে ব্যাক করেন নাই, তারা গ্রামেই সেটেল হয়ে গেছেন, আমার নানা আর কি। তার আগে নানার একটা বাসা আছে ময়মনসিংহে, আমাদের বাসার পাশেই। ওনারও নিজস্ব একটা বাসা, কিনা বাসা ছিল। আমার বাবা আর নানা নাকি একসাথেই বাসা কিনছে আমাদের জন্মের আগে ময়মনসিংহ শহরে। তো এই 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 নানার এই বাসাটা, নানারা চলে যাওয়ার পরে সবসময় ভাড়াটিয়া, নানা ওই সময় থেকে ভাড়াটিয়া ছিল, নানার বাসা ভাড়া দেওয়া থাকতো। হ্যাঁ, তো সেই ভাড়াটিয়াদের মধ্যে একটা ভাড়াটিয়া ছিল, অনেক বছর পর্যন্ত ছিল। হ্যাঁ, তারা আমাদের একদম পাড়ার মানুষের সবার সাথে মেলামেশা করতো, এবং এইভাবেই তারাও, তাদেরকে বোঝা যেত না যে তারা এই বাসার মালিক না। এরকম ভাবেই তারা থাকছে দীর্ঘ সময়। নানার সেই বাসা এখনো আছে। হ্যাঁ, এখন ওনার সেই বাসা এখনো ভাড়াটিয়া আছে, সম্ভবত মামারা এটার উঠায় ভাড়া। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ছোটবেলাকার জীবন। হ্যাঁ, আজকে যেহেতু এটা মনে পড়লো, আমি এই জন্য এই বিষয়টা অবতারণা করলাম। হ্যাঁ, কারণ এইটা তো আমাদের জীবনের একটা অংশ, আমাদের সংস্কৃতির একটা অংশ। হ্যাঁ, এর মধ্যে আমি যখন ক্লাস 7-এ পড়ি, হঠাৎ করে সম্ভবত 3rd পিরিয়ডের সময় আমাকে হেড স্যার ডাকাইলেন। পিয়ন এসে বললো যে হেড স্যার আমাকে ডাকতেছে। আমি গেলাম হেড স্যারের কাছে, গিয়ে দেখি আমার বাবার মৌরি ওখানে দাঁড়ায় আছে। হ্যাঁ, বললো যে এখনই বাসায় যাইতে হবে। এই ঘটনা, কি ঘটনা, আমার দাদি মারা গেছে। তো দৌড়ায় বাসায় আসলাম। আসার পরে দেখি আব্বা রেডি যাওয়ার জন্য। আব্বা অফিস থেকে চলে আসছে, টেলিগ্রাম আসছে একটা, তখন টেলিগ্রামের মাধ্যমেই এই সমস্ত খবর আদান প্রদান হইতো। টেলিগ্রাম চলে আসতো 10-15 মিনিটের মধ্যেই। তো সেই খবর পায় আব্বাও তাড়াতাড়ি অফিস থেকে আসছে, আমাকে স্কুল থেকে আনাইছে। আনায়া বাসার সবাই ছিল, কিন্তু আমাকে নিয়ে আব্বা গ্রামের বাড়ি গেল। আমাদের গ্রামের বাড়ি বাজিতপুরের গাজীর চর। তো গেল, এবং আমাদের গ্রামের বাড়ির পাশ দিয়ে বেশ আধা মাইল দূর দিয়ে রেল লাইন গেছে। তো পাশে যে ওখানে আমরা যে আব্বা গিয়ে ড্রাইভারের সাথে কথা বলে, তো ওখানে গাড়িটা স্টপেজ দেওয়ার একটা ব্যবস্থা করলেন। ড্রাইভারও হেল্পফুল ছিল, মনে আছে এখনো। আমরা যে গাড়ি যখন থামলো, তখন গ্রামের মানুষ বুঝলো যে আব্বা আসছে।
তখন সব গ্রামের মানুষ আসলো, আইসা আমাদের নিয়ে গেল। আমার মেজো চাচা ছিল ওখানে, আব্বাকে দেখে হাউমাউ করে কান্নাকাটি করছে, এটা মনে আছে আমার। হ্যাঁ, তো তারপরে তো গেলাম। তো দাদির চেহারাও আমার মনে আছে কিছু কিছু। হ্যাঁ, আমার দাদি খুব ভালো মানুষ ছিলেন। আমরা গেলে পিঠা টিঠা বানাইতে নিয়ে করতেন, অনেক রান্না বান্না করতেন, খুব আদর করতেন আমাদের। হ্যাঁ, এটা সম্ভবত ভাই বোনদের মধ্যে আমারই মনে আছে, আর কোনো ভাই বোনদের মনে আছে কিনা আমি জানি না। তো সেই দাদিকে আমরা করলাম। যখন দাদির মৃত্যুতে আমরা গ্রামের বাড়ি গেলাম, আমি তখন 7-এ পড়ি, বুঝি মোটামুটি। ওই সময় আমার অনেক চাচাতো ভাই বোনদের সাথে আমার দেখা হয়েছে। গ্রামের বাড়িতে আসলে দাদা আর ছোট চাচা মেজো চাচা ছাড়া আর কেউ থাকতো না। আমাদের দাদি বাড়িটা ছিল আপনার নিচে দিয়া হচ্ছে পাকা, হ্যাঁ, উপরে আর বাকিটা হচ্ছে টিন। হ্যাঁ, আর চতুর্দিকটাই হচ্ছে বারান্দা। পাকা মানে এমন পাকা যে ঘরটা এমন ভাবে করা হয়েছে যে চতুর্দিক দিয়ে বারান্দা। তো ওই সময় যে খরম পড়তো আপনার মানুষজন, ওই খরম পইরাই চলাচল করতো, কাঠের খরম। হ্যাঁ, এটা পড়তে গিয়ে অনেকের যারা নতুন নতুন পড়তো শহর থেকে গিয়ে শখ করে, হ্যাঁ, অনেকের পা মচকাইছে। হ্যাঁ, তো আমি পড়তে পড়তে প্রথম প্রথম পড়ে টরে গেলেও পরবর্তীতে খুব অভ্যাস হয়ে গেছিল। আর একটা খরম ছিল 2 আঙ্গুল দিয়ে পড়তো এটা। হ্যাঁ হ্যাঁ, ওইটার মধ্যে একটা আঙ্গুল দিয়ে, 2টা আঙ্গুল দিয়ে ধরার একটা ব্যবস্থা ছিল, ওইটা 2 আঙ্গুল দিয়ে পড়তো ওই খরম। ওইটা পড়তে পারতাম না, কেমনে জানি এটা গ্রামের মানুষরা পড়তো। ওইখান থেকে আমার চাচাতো বোন, আমার বড় বোন, হ্যাঁ, নাদিরা আপা, হ্যাঁ, ওনার সাথে আমার পরিচয় হয় ওই প্রথম। হ্যাঁ, ওই দাদির মারা যাওয়ার সময়। এর পরবর্তীতে নাদির আপা আমাদের বাসায় আইসা থাকছে। উনি ক্লাস 9-10, হ্যাঁ, মেট্রিক পরীক্ষা দিয়ে তারপরে উনি গেছে 3 বছর সম্ভবত আমাদের বাসায় ছিলেন। তাই মুসলিম গার্লস স্কুলে পড়াশোনা করছেন। আম্মা আর আমার ছোট বোন আর নাদিরা আপা তখন একসাথে যাইতো স্কুলে। এই স্মৃতিটা আমার মনে আছে। হ্যাঁ, তো তারপরে মেট্রিকের পরে নাদির আপা চলে গেছে, ওনার বিয়ে শাদী হয়ে গেছিল। তারপরে আর নাদির আপার সাথে অনেক বছর যোগাযোগ হয় নাই। হ্যাঁ, কিছু মাঝে মাঝে যোগাযোগ হইতো। ওই বাড়িতে কেউ মারা গেলে আমরা যখন সবাই যাইতাম, হ্যাঁ, তখন দেখা সাক্ষাৎ হইতো। হ্যাঁ, এইভাবে কেউ মারা গেলে বাড়িতে যাওয়া, এটাও একটা গেট টুগেদারের মতো হয়ে গেছে একটা কালচার। হ্যাঁ, কিছুদিন আগে আমার ছোট চাচাও মারা গেছে। তার আগের ছোট চাচার আগের চাচা আমরু কাকু, উনিও মারা গেছেন। চাচারা আর কেউ জীবিত নাই। হ্যাঁ, এখন বাড়িতে আমার চাচাতো ভাইয়েরা আছেন। হ্যাঁ, সবার বড় চাচা, উনি অসম্ভব ভালো মানুষ ছিলেন, আমাদের সবার শ্রদ্ধেয়। ওনার ছেলেদের কয়েকজন থাকে বাড়িতে। তো এটাই হচ্ছে আমাদের ভরসা। বাড়িতে গেলে তাদের আতিথেয়তায় আমাদের নিতে হয় আর কি। এর মধ্যে মাহবুব ভাই আছে, আমার বন্ধু কাম বড় ভাই। হ্যাঁ, কোনো সমস্যা হইলে বা কিছু হইলে মাহবুব ভাইকে আমি ফোন করি। হ্যাঁ, মাহবুব ভাই খুব আন্তরিক মানুষ। হুম, সবার প্রতি উনি খেয়াল টেয়াল রাখেন। তো সেই মাহবুব ভাইও থাকেন। হ্যাঁ, গেলে আমি তো মাহবুব ভাইয়ের বাসায় গেলে খাওয়া দাওয়া করি। তো এই আর কি। তো মাহবুব ভাইয়ের বাসায় গেলে আর এটাকে নিজের বাসায় মনে হয় আর কি। হ্যাঁ, তো মাহবুব ভাই আছেন, উনি অসুস্থ। হ্যাঁ, ওনার জন্য দোয়া করি। হ্যাঁ।